আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথকারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের ৯.১ অনুশীলনী নিয়ে আলোচনা করব। ৯.১ অনুশীলনী হলো অধ্যায় ৯-এর সূচক ও লগারিদমের প্রথম অনুশীলনী। তোমাদের অনেকের কাছে ৯.১-২ খুবই কঠিন মনে হয়, কিন্তু আমি বলবো তোমরা যদি সম্পূর্ণ ভিডিও দেখো, সবগুলো ভিডিও চ্যাপ্টার দেখো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে চ্যাপ্টারটা। এখানে কঠিন কিচ্ছু নাই, সবকিছু বোঝার। তুমি যদি বুঝতে পারো, বুঝে বুঝে যদি করতে পারো, তাহলে অবশ্যই তোমার কাছে এটা সহজ হবে। আর এই চ্যাপ্টারে অনুশীলনী অঙ্কের থেকে উদাহরণ এবং কাজের অঙ্কগুলো বেশি আসে, বিশেষ করে 9.1 এবং 9.2 এর। এই জন্য আমি প্রথমেই তোমাদের উদাহরণগুলো করিয়ে দিব, সবগুলো উদাহরণই করিয়ে দেবো যেগুলো পরীক্ষায় একটু হলেও আসে, এবং কাজের অঙ্কগুলো সব করিয়ে দিব। পরবর্তীতে অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করাই দিব। আজকের এই পর্বে মূলত আমি ৯.১ অনুশীলনীর সূত্রগুলো নিয়ে আলোচনা করব, সাথে উদাহরণের যে অঙ্কগুলো আছে সবগুলো উদাহরণ তোমাদেরকে খুব সহজভাবে করিয়ে দেব। বইয়ের মধ্যে উদাহরণগুলো কিছু কিছু জায়গায় খুব জটিলভাবে সমাধান করছে, আমি চেষ্টা করব খুব সহজভাবে তোমাদেরকে এগুলো বুঝিয়ে দেওয়ার। চলো তাহলে আমরা শুরু করি। দেখো, সূচক সম্পর্কিত যে সূত্রগুলো আছে আমি মনে করি তোমরা সবাই জানো এটা, তারপরে আমি হালকা ধারণা দিয়ে নিব। অঙ্কগুলো করার আগে অবশ্যই সূত্রগুলো একটু ধারণা দিয়ে দিব, আর যাদের মুখস্থ নাই সূত্রগুলো তারা অবশ্যই সূত্রগুলো মুখস্থ করবে। তুমি যদি সূত্রগুলো মুখস্থ না করো তাহলে অঙ্ক কোনোভাবেই পারবে না। আমি যতই বুঝাই দিই তুমি পরবর্তীতে আটকে যাবে। এজন্য তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই সূত্র মুখস্থ করার পরই তারপর অন্য পর্বগুলো দেখবে। তাহলে চলো আমরা দেখি। আগে দেখি সূচক কি। মনে করো একই সংখ্যা, আমরা অনেক সময় একই সংখ্যা অনেকবার গুণ করি, যেমন এখানে 2কে আমি 3বার গুণ করলাম। তাহলে 2কে আমি কতবার গুণ করছি? 3বার। তাহলে 2 এর সূচক হলো 3। 2 এর সূচক হলো 3। মানে একই সংখ্যা যতবার পরপর গুণ করা হয়, যতবার গুণ করা হয় সেটাকে বলা হয় সূচক। কার সূচক? যে সংখ্যাটাকে গুণ করা হয়েছে। মানে যে জিনিসটা এরকম, যদি আমি বলি যে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, তো এটাকে এক্স কয়বার গুণ করা হয়েছে? 3বার। এটাকে লেখা হয় এভাবে, এটা বলা হয় এক্স এর সূচক হলো 3। সূচকের আরো অনেকগুলো নাম আছে, কেউ বলে ঘাত, কেউ পাওয়ার বলে, কেউ মাত্রা বলে, কেউ সূচক বলে। যে যাই বলুক কথা একই। মনে রাখবা, মাথার উপর যেটা থাকে এটাকে আমরা সূচক, মাত্রা, ঘাত, পাওয়ার যে কোনো কিছু বলতে পারি। আর যেটা নিচে থাকে যেটাকে বলা হয়েছে ভিত্তি। ভিত্তি, বেজ, কেউ কেউ আবার বলে যেটা চলক। ঠিক আছে, এটা চলক, এক্স তো অবশ্যই চলক, কিন্তু আমরা বেজ বা ভিত্তি বলে এটা শিখব। এখন দেখো, প্রথম যে সূচকের সূত্রটা আছে সেটা হলো, বলা হয়েছে যদি দুইটা সূচকীয় রাশির, দেখো এটা দুইটা সূচকীয় রাশি, এই দুইটা সূচকীয় রাশির ভিত্তি যদি একই হয় আর এরা যদি গুণ আকারে থাকে, তাহলে আমরা দুইটার পরিবর্তে একটা ভিত্তি লিখে পাওয়ার দুইটাকে যোগ আকারে লিখতে পারি। মানে কোথাও যদি তোমার সামনে এমন আসে 2 এর কিউব ইন্টু 2 এর পাওয়ার মনে করো 5, তা আমি দেখবো যে আচ্ছা দুইটার ভিত্তি তো একই আছে, তাহলে গুণ আকারেও আছে, তাহলে আমি দুইটার পরিবর্তে একটা নিব আর এই পাওয়ার পাওয়ার হলো যোগ করবো। তাহলে এখানে 2 এর পাওয়ার কত হবে? 8 হবে। এটাকে আমরা বলি হলো, যদি গুণ থাকে তাহলে পাওয়ার যোগ হয়। এটা অবশ্যই ভিত্তি এক হতে হবে, এটা মাথায় রেখো। পরেরটা দেখো, একইভাবে যদি ভাগাকারে থাকে তাহলে বিয়োগ হবে পাওয়ার। কিন্তু এটার ক্ষেত্রে অবশ্যই আমরা খেয়াল করব যে এম বা এন এই দুইটার মধ্যে বড় কে। যদি এম বড় হয় তাহলে এই ফরম্যাটে লিখবো, আর যদি এন বড় হয় তাহলে অবশ্যই এই 1 বাই এটা এই ফরম্যাটে লিখবো। এখানে আমি লেখাটা ঠিক হয় না, এটা হচ্ছে 1 বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এম। এটা আরেকটা জিনিস দেখো, কতগুলো রাশি যদি গুণ আকারে থাকে আর তাদের যদি পুরাটার উপর কোনো পাওয়ার থাকে, তাহলে প্রতিটা রাশির উপর ওই পাওয়ারটাকে আলাদা আলাদা করে লেখা যাবে। কোথাও যদি এমন থাকে 2 গুণ 3 পাওয়ার হচ্ছে 4, তা তুমি ইচ্ছা করলে 2 এর পাওয়ার 4 আবার 3 এর পাওয়ারও 4 লিখতে পারবে। এর সূত্রের মানে হলো এটা। এবার একইভাবে গুণ আকারে না থেকে যদি ভাগ আকারে থাকে, তারপরেও আমরা এটাকে এভাবে লিখতে পারবো, দুইটার উপর আলাদা আলাদা করে। আর এখানে একটা শর্ত দেওয়া আছে, বি নট ইকুয়াল টু 0। বি নট ইকুয়াল টু 0 এর জন্য দিয়েছে যে হরে যদি 0 হয় তাহলে সেটাও তো অসংজ্ঞায়িত হয়ে যাবে, এই জন্য এটা 0 নেওয়া যাবে না। কথা কি বোঝা গেছে? এবার দেখো, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হবে 1। সেটার ক্ষেত্রে শুধুমাত্র 0 এর পাওয়ার 0 হলে 1 হয় না, 0 এর পাওয়ার 0 হলে সেটা হয় অনির্ণেয়, এটা নির্ণয় করা যায় না। 0 টু দি পাওয়ার 0 কে বলা হয় অনির্ণেয়। এই জন্য আমরা বলি কারো পাওয়ার যদি 0 হয় তার মান হবে 1, কিন্তু সেই জিনিসটা 0 হতে পারবে না, মানে 0 এর পাওয়ার 0 হলে আর 1 হবে না, সেক্ষেত্রে সেটা অনির্ণেয় হয়ে যাবে। এবার দেখো 6 নম্বর সূত্রটা,
এ টু দি পাওয়ার মাইনাস এন, মানে এখানে কারোর পাওয়ার যদি ঋণাত্মক হয়, যেমন এ টু দি পাওয়ার মাইনাস এন, এন হলো ঋণাত্মক, তাহলে এটাকে আমরা 1/আকারে যদি লিখি, মানে উল্টে দেই, তাহলে পাওয়ারটাকে পজিটিভ লেখা যায়, 1/a টু দি পাওয়ার এন, এটা লেখা যাবে। ঠিক একইভাবে এটা যদি থাকে কোথাও, তাহলে সেটাকে এই ফরম্যাটে লিখতে পারবো, আবার এটা থাকলে এটাকে এই ফরম্যাটে লিখতে পারবো। এটা মনে রেখো, এটা কাজে লাগবে অনেকবার। 7 নম্বর সূত্র দেখো, যদি কখনো পাওয়ারের উপরে পাওয়ার থাকে, এই পাওয়ারের উপরে পাওয়ারের ধরন আছে, মনে করো 2 এর কিউব, তার পাওয়ার আবার 2, তাহলে আমরা বলতে পারি 2 এর কিউব আছে, তার উপর আবার পাওয়ার 2 আছে, মানে পুরোটা ব্র্যাকেট দিয়ে 2, তাহলে এই পাওয়ার আর পাওয়ার কি হবে? গুণ হবে। যেমন 2 এর পাওয়ার 3 দুগুণে কত? 6। কিন্তু এখানে অনেকের একটা ভুল ধারণা জন্ম নেয়, সেটা হলো যদি এমন থাকে, এমন যদি থাকে, তাহলে কিন্তু এই পাওয়ার আর পাওয়ার গুণ হবে না। দেখো এটার মানে কি? এটার মানে হলো 2 এর পাওয়ার 3 2 বার গুণ, 2 এর পাওয়ার 3 2 বার গুণ, এই যে এটার স্কোয়ার মানে এটা 2 বার গুণ। এবার ভিত্তি একই, তাহলে আমরা বলতে পারি 2টার পরিবর্তে একটা ভিত্তি নিব, পাওয়ার যোগ করব, 3 3 যোগ করলে কত হয়? 6। এটাই টু টু দি পাওয়ার 6 আসছে আর কি। কিন্তু এটার মধ্যে দেখো, এই যে এটা কিন্তু 2 এর কিউবের পাওয়ার 2 না, এখানে শুধু 3 এর পাওয়ার 2 আছে, শুধুমাত্র 3 এর পাওয়ার 2 আছে, তাহলে এটা আমরা লিখতে পারি 3 এর স্কোয়ার কত? 9, তাহলে টু টু দি পাওয়ার 9 দিলে যা হয় সেটা। তুমি ক্যালকুলেটারে উঠাই দেখো, সায়েন্টিফিক ক্যালকুলেটারে দেখবে যে এটা আসবে, দুইটার মানে এক আসবে না। এই জন্য এটা খেয়াল রেখো, এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে যে গুণ হয়, এটা ব্র্যাকেট দেওয়া থাকতে হবে, ব্র্যাকেট না হলে কিন্তু গুণ হবে না। এগুলো কিন্তু তোমার মাথায় রাখতে হবে, না হলে কিন্তু অনেক অঙ্কের মধ্যে তুমি ভুল করে ফেলবা। এবার দেখো এনতম মূল, এনতম মূল জিনিসটা কি? দেখো আমরা তো এখানে সূচক বুঝলাম, সূচকটা হলো একই সংখ্যা যতবার গুণ থাকে, মূলটা আসলে তার উল্টা। মনে করো আমি যদি বলি যে 2 এর কিউব সমান কত? 8। দেখো 2 এর সূচক 3 হলে কত হচ্ছে? 8। তাহলে উল্টা করে আমি বলতে পারি 8 এর 3তম মূল হলো 2, 8 এর 3তম মূল হলো 2। এটাকে আমরা এভাবে লিখি। আমরা যদি উভয় পাশ থেকে এই 3 কে ডানে নিয়ে যাই, বা উভয় পাশে পাওয়ার 1/3 দেই, দেখো পাওয়ার 1/3, এখানেও পাওয়ার 1/3 দিব, এখানেও পাওয়ার 1/3 দিব। আর আমরা জানি এটা গুণ হবে, গুণ হলে এটা কেটে যাবে, থাকবে শুধু 2। আর 8 এর পাওয়ার 1/3, এটাকে আমরা জানি এভাবে লেখা যায়, 8 এর পাওয়ার 1/3 কে এই চিপার মধ্যে, রুটের ওই চিপার মধ্যে 3 দিয়ে লেখা যাবে। তো এই যে এটাকে বলে আমরা কাছে কিউব রুট বলি, কিউব রুট মানে ঘনমূল বা 3তম মূল। তা কোথাও যদি এভাবে লিখি আমি, এখন জিজ্ঞেস করি যদি এটাতে কি বোঝাই, খুবই স্বাভাবিক বিষয়, এটা এর nতম মূল। দেখো যদি এমন থাকে, এর সূচক n, আর যখন এখানে থাকবে তাহলে এর nতম মূল। কথা কি ক্লিয়ার? তো এখানে আমাদের এই যে nতম মূল, এটার মানে আসলে এটা অনেক উপরে চলে গেছে, এটা nটা এখানে থাকবে, মানে a টু দি পাওয়ার 1/n। তার মানে আমরা বুঝলাম যদি কখনো এরকম থাকে, তাহলে আমরা ইচ্ছা করলে এটাকে 1/3 এভাবে লিখতে পারবো, মানে এইখানে যা থাকবে এটার পাওয়ার 1/, তত দিতে পারবো। এগুলো মনে রাখবে, দেখবে যে অঙ্ক খুবই সহজ হয়ে যাবে। এবার এটা দেখো সূত্র 9, বলা হচ্ছে যে এ যদি 0 থেকে বড় হয় এবং এ যদি 1 না হয়, আমরা জানি এমনিতেই সূচকের অঙ্কের মধ্যে সূচকের ক্ষেত্রে ভিত্তি ঋণাত্মক হতে পারে না। এটা কেন ঋণাত্মক হতে পারে না, যখন লগারিদম করাবো তখন আমি ব্যাখ্যা দিব যে কেন হয়, এখানে আমার লাগবে না। কিন্তু বুঝলাম যে ভিত্তি তো ঋণাত্মক হতে পারবে না, কিন্তু ভিত্তি যে 1ও হতে পারবে না, এটা কেন বললো? মানে এটাগুলো কিন্তু শর্ত, এই শর্ত না জানলেও তুমি অঙ্ক করতে পারবা, কিন্তু তোমার শেখাটা একদম ক্লিয়ার হইলো না আর কি। দেখো এর পাওয়ার এক্স, আবার এর পাওয়ার কি? ওয়াই। এখন মানে ভিত্তি দুইটা যদি সমান হয়, তাহলে পাওয়ার সমান হবে, এই সূত্রের মানে তো এটা। কিন্তু আমি যদি তোমাকে বলি 1 এর পাওয়ার 3 দিলে কত হয়? 1ই হয়। এবার বললাম যে 1 এর পাওয়ার যদি 2 দিই, তাহলে কত হবে? 1ই হবে। এবার বললাম এই যে ভিত্তি মিলে গেছে, তাহলে পাওয়ার সমান, তাহলে 3 = 2। এটা কি তুমি বিশ্বাস করবে, মেনে নিবে? কোনোভাবে মেনে নিবে না কেউ, বলবে যে এটা মানি না, এটা কিভাবে সম্ভব? এই জন্য বলে দিছে যে তুমি দয়া করে 1 নিও না, ভিত্তিটা 1 নিও না। আর ঋণাত্মক তো নিতেই পারবো না, ধনাত্মকের মধ্যেও কি নিতে পারবে না? 1 নিতে পারবে না। তুমি এই 0.01ও নিতে পারবা ভিত্তি, মানে 0 এবং 1 এর মাঝখানে যত দশমিক আছে সবই নিতে পারবে, কিন্তু
1 তুমি নিতে পারবে না ধনাত্মকের মধ্যে। তাহলে এটা যদি শর্ত মানে তাহলে ভিত্তি ভিত্তি মিলে গেলে পাওয়ার পাওয়ার কি বলা যাবে? সমান বলা যাবে। এটা মাথায় রাখো। ঠিক একইভাবে 10 নম্বরের জন্য যদি পাওয়ার পাওয়ার মিলে যায় তাহলে ভিত্তি ভিত্তি সমান বলা যাবে। কিন্তু এখানেও শর্ত আছে। এখানে তো এবি তো পজিটিভ হবে, এটা তো আমরা জানি, কারণ ভিত্তি ঋণাত্মক হতে পারে না। ভিত্তি সবসময় পজিটিভ, সবসময় ধনাত্মক হবে। কিন্তু x নট ইকুয়াল টু 0 কেন বললো? দেখো তো, নট ইকুয়াল টু 0, 0 তার ঋণাত্মক না, 0 ধনাত্মক না ঋণাত্মক না, নিরপেক্ষ। এটা কেন বলছে দেখো, আমি যদি বলি 2 এর পাওয়ার 0 কত হবে? 1। এখন যদি বলি 5 এর পাওয়ার 0, 5 এর পাওয়ার 0 দিলে কত হবে? এটা 1। দুইটা তো সমান, এটা তো সত্য। এখন যদি বলি এই যে পাওয়ার পাওয়ার মিলে গেছে, তাহলে ভিত্তি ভিত্তি সমান। এটাও তো তাহলে কেমন হয়ে গেল জিনিসটা? এটা তো আসলে মিথ্যা, এটা সম্ভব না। এই জন্য বলে দেওয়া হয়েছে এই পাওয়ার পাওয়ার মিললে ভিত্তি ভিত্তি সমান হবে, ঠিক আছে, কিন্তু এই পাওয়ারটা যেন 0 না হয়, এটা খেয়াল রাখবা। এগুলো এমসিকিউর জন্য আসে। তোমাকে এটা দিয়ে বলবে এটা সমান, এটা হলে নিচের কোনটি সঠিক, নিচের কোন শর্তগুলো সঠিক, এটা দিবে ওইটা দিবে, তুমি ওখান থেকে খুঁজে খুঁজে তোমাকে বের করতে হবে। তুমি বুঝে বুঝে করলে বের করতে পারবে। এইবার আসি সূত্র নাম্বার হলো 11, যেটা একটু আনকমন, আগে কখনো দেখো নাই মনে হচ্ছে। বলা হয়েছে যে আমরা তো সাধারণত জানি যে স্কোয়ারের রুট কেটে যায়। আমি যদি বলি যে এই রুট 3 এর স্কোয়ার, এখানে 3 হবে, এটা 3 হবে স্বাভাবিক। কিন্তু যদি বলি রুট -3 এর স্কোয়ার, এখন তুমি যদি বলো স্যার স্কোয়ারের রুট তো কেটে যায়, তাহলে থাকবে হলো -3, তাহলে তুমি ভুল করছো, তাহলে তোমার ভুল হয়ে যাবে। তাহলে কি স্কোয়ারের রুট কাটলে -3 হবে না, এখানে 3 হবে। এর কারণ কি দেখো, এটা এই সূত্রটার দিকে ভালো করে খেয়াল করো। বলা হচ্ছে রুটের মধ্যে যদি যে এখানে যার স্কোয়ার করতেছি সেটা যদি অজানা হয়, অজানা জিনিস, এর মান আমরা জানি না, এর মান পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, সেক্ষেত্রে আমাকে কি করতে বলা হয়েছে? মডুলাসে। আর মডুলাসের মানে কি তোমরা হয়তো বা জানো, তারপর না জানলাম একটু ধারণা দিয়ে দিই। মডুলাসের মানে হলো এইটার যে ফলাফলটা আমি পাবো এটা অল টাইম ধনাত্মক, অল টাইম পজিটিভ, মানে পুরাটার ফলাফল যেটা আসবে এটা অল টাইম পজিটিভ। আর মডুলাস নিয়ে মূলত আলোচনা আছে 9.2-তে, কিন্তু এখানে সূত্রটা আছে, তাই আমি একটু তোমাদের একটু ধারণা দিয়ে দেই, পরে মডুলাসের পুরো ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে, তখন মডুলাস নিয়ে তোমাদের অনেক কিছু শিখাবো। আপাতত এতটুকু তুমি জেনে রাখো যে যদি রুটের মধ্যে অজানা কোনো কিছুর স্কোয়ার থাকে তাহলে আমি রুট উঠাইতে গেলে অবশ্যই মডুলাস আমাকে ব্যবহার করতে হবে। কোথাও যদি তোমাকে বলি রুট ওভার এক্স স্কোয়ার, এর মান কত হবে? তুমি লিখবে যে মডুলাস অফ এক্স। এটা কেন? কারণ আমি জানি না এক্স এর মান পজিটিভ না নেগেটিভ, প্লাস হলেও প্লাস হবে, মাইনাস হলেও প্লাস হবে, মডুলাস দিয়ে এটাই বুঝাচ্ছি। কিন্তু যদি এটা থাকে তাহলে আমি তো জানি এটা পজিটিভ, তো ফলাফল পজিটিভই নিয়ে নিলাম। আর যদি এটা থাকে আমি তো দেখতেইছি এটা নেগেটিভ, তাহলে এটারও পজিটিভ নিয়ে নিলাম, মানে মডুলাস এটা দিলে তো এটার ফলাফল তো তোমার 3 আসবে, আমি একবারে বসাই দিলাম। কিন্তু এটার ক্ষেত্রে এইটা বলার আমার সুযোগ হচ্ছে না যে রুট ওভার এক্স স্কোয়ার মানে এক্স, এটা বললে আমার ভুল হয়ে যাবে, কারণ এক্স এর মান যদি বাই চান্স ঋণাত্মক হয় তখন তো উত্তর মাইনাসে চলে আসলো, যেটা ভুল। এই জন্য এটা করা যাবে না, মডুলাস দিতে হবে তোমাকে। এই সূত্রগুলো জানলেই তুমি অঙ্কগুলো পারবে। এখন চলো আমরা উদাহরণের অঙ্কগুলো করি। বারবার বলতেছি উদাহরণের অঙ্কগুলো দেখবা বইয়ের মধ্যে অনেক অঙ্ক জটিলভাবে করা আছে, আর অনেক জায়গায় করা থাকলেও বোঝা যায় না। তুমি যদি একবার মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, এই অঙ্ক তোমার আর কখনো ভুল হবে না, আর বুঝতেও কোনো সমস্যা হবে না। চলো দেখো, প্রথম যে অঙ্কটা আমি করাবো সেটা হলো উদাহরণ 9। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক আসে পরীক্ষায়। অঙ্কটা একেবারে কমন অঙ্ক, 2 মার্কের জন্য তো অনেক আসে। দেখো প্রশ্নটা দেখো, আমার বলছে a টু দি পাওয়ার x সমান b, আবার b টু দি পাওয়ার y সমান c, c টু দি পাওয়ার z সমান a, তাহলে দেখাও যে x y z সমান 1। আমি তোমাকে একটা কথা মাথায় ঢুকাই দিই ভালোভাবে, সেটা হলো আমাকে যেটা প্রমাণ করতে বলছে এখানে যে চলকগুলো আছে x y z, এটা এখানে কোথায় অবস্থান করতে হবে দেখো তো, এটার মধ্যে সূচকে মানে পাওয়ার হিসাবে। এই ধরনের অঙ্ক যখন আমরা করব তখন দেখবো যে কোনো না কোনো উপায়ে আমরা ভিত্তি ভিত্তি সমান দেখায় পাওয়ার পাওয়ার সমান বলবো। ওই যে সূত্রটা ভিত্তি ভিত্তি সমান হলে পাওয়ার পাওয়ার কি হয়? সমান হয়, আমরা যে শিখলাম না, এটার মতো। তো এইখানে এই ধরনের যত অঙ্ক তুমি যখন দেখবে যে প্রমাণের মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো আসলে ঘাত হিসাবে আছে, তাহলে ওগুলো অবশ্যই তোমাকে এই অঙ্কের মধ্যে ভিত্তি যে কোনো উপায়ে সমান দেখাতে হবে। তাহলে আমি ভিত্তি যদি সমান দেখাতে চাই তাহলে দেখি চেষ্টা করে ভিত্তি কিভাবে সমান দেখানো যায়। দেখো
ভিত্তি সমান দেখাতে হলে বাম পাশের ভিত্তি আর ডান পাশের ভিত্তি মিলাতে হবে, কিন্তু এখানে তো কোনোটা আর মিল নাই। তাহলে আমি এক কাজ করি, দেওয়া আছে যেগুলো এগুলো আপাতত লিখি, দেখি দেওয়া আছে a⁴ সমান হলো b, আবার b⁴ সমান হলো c, এবং c⁴ সমান হলো a। দেখো আমার এই যে জিনিসগুলো দেওয়া আছে এই জিনিসগুলো থেকেই ভিত্তি মিলাতে হবে। তাহলে আমি এক কাজ করি, এটা নিয়ে বা যে কোনো একটা নিয়ে আমি শুরু করব, এটা অথবা এটা অথবা এটা, তুমি যে কোনোটা নিয়ে শুরু করতে পারবা। করে আমি এখানে দেখো a এর মান এটা না c⁴z, তাহলে আমি এই a এর জায়গা c⁴z বসাই দিতে পারি। তাহলে a এর জায়গা যদি c⁴z বসাই আর x তো আগে থেকেই ছিল সমান b, এটা লেখা যায়। আর আমরা শিখছি যে পাওয়ারের উপর পাওয়ার এভাবে ব্র্যাকেট দেওয়া থাকলে কি হবে, গুণ হবে। তাহলে আমি এটাকে লিখতে পারি c⁴xz সমান হলো b। এবার দেখো আমি তো এই c এর মান ওই b⁴y, এটাও আবার এখানে c এর জায়গা বসাই দিতে পারি, c এর মানই তো b⁴y। তাহলে এখানে আমি c এর মান যদি b⁴y বসাই, তো এটার আবার পাওয়ার আছে কি xz সমান হলো b। এবার দেখো এই তিনটা গুণ হবে যেহেতু পাওয়ারের উপর পাওয়ার, তাহলে এটা xyz হচ্ছে। আর ডান পাশে দেখো b এর পাওয়ার কিচ্ছু নাই, মানে কি আছে 1 আছে। তাহলে এখন দেখো ভিত্তি মিলে গেছে, তাহলে আমরা কি বললাম পাওয়ার সমান হবে সূত্র অনুসারে। তাহলে এটা কি দেখাইতে বলছে, তাহলে শোন আমি কিন্তু বারবার বলতেছি তুমি এটা নিয়েও শুরু করতে পারবা, যে কোনো একটা নিয়ে শুরু করতে পারবা। যদি এটা নিয়ে শুরু করো তখন সি এর মানটা বসাবা, সি এর মানে যেটা এটা সি এর মান একবার বসাই দেবা, আবার সি এর পরিবর্তে তো ভিত্তিতে বি চলে আসবে, তখন এই বি এর মানটা আবার বসাই দেবা, তখন দেখবে ডান পাশে বাম পাশে ভিত্তি হয়ে গেছে, তখন ভিত্তি মিলে গেলে পাওয়ার সমান দেখালে অঙ্ক হয়ে যাবে। আশা করি যে বুঝতে পারছো। এখন পরেরটা দেখো, প্রশ্নটা দেখো খুবই মজাদার। উদাহরণ 10 কি বলছে, যদি a⁴b সমান b⁴a হয়, দেখাও যে এটা সমান হলো এটা। এবার এখান থেকে দেখো এটা দেখাবো, এবার এটার থেকে বলছে যে a যদি 2b হয় তাহলে b এর মান 2 দেখাও, মানে এইটার থেকে প্রমাণ করতে হবে যে এটা, এবং a থেকে মানে ওইটার থেকে। তাহলে আমরা প্রথম পার্ট করি। দেখো প্রথম পার্ট করার আগে দেওয়া আছে কি সেটা তো লিখবই, দেওয়া আছে খেয়াল করো ভালো করে, এখানে ভিত্তি a এখানে ভিত্তি কি b, মানে এখানে ভিত্তি আছে a এখানে আছে ভিত্তি b, আর এই পাশে দেখো এই পাশে ভিত্তি a b দুটোই আছে, আর এখানে ভিত্তি শুধু কি আছে a, এখানে ভিত্তি a আছে আর এখানে ভিত্তি a b দুইটাই আছে। তাহলে অঙ্কটা এমনি বোঝা হচ্ছে, দেখো আমি এই b এর পরিবর্তে a ভিত্তি বিশিষ্ট কিছু একটা লিখে দিব, তাহলে অঙ্ক মিলে যাবে। ডান পাশে আমি যদি বাম পাশ থেকে ডান পাশে মিলাতে চাই, ডান পাশের ভিত্তি তো a আর বাম পাশে a b দুইটাই ভিত্তি আছে, তাহলে আমি যদি b এর পরিবর্তে কোনোভাবে a ভিত্তি বিশিষ্ট কিছু একটা বসাতে পারি তাহলে তো অঙ্ক হয়ে যাবে। কিন্তু আমি এটা বসানোর জন্য আমার যা দেওয়া থাকে সেটার বাইরে তো কিছু ব্যবহার করতে পারবো না। তাহলে আমি দেওয়া আছে যে a⁴b সমান হলো b⁴a, এটা তো আমার দেওয়া আছে। তাহলে আমি চাচ্ছি b এর পরিবর্তে a ভিত্তি বিশিষ্ট কিছু একটা বসানো, মানে b এর মান বের করবো আমি। আমি বললাম যদি b এর মান বের করতে চাই তাহলে a কে দূর করতে হবে। এখন আমি যদি a দূর করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, উভয় পাশে 1/a নিতে হবে পাওয়ার, উভয় পাশে পাওয়ার 1/a নিব। এটা তুমি সাইড নোট দিতে পারো যে উভয় পাশে ঘাত 1/a তে উন্নীত করে। এখানে মনে রাখবা আমরা যেমন রুট উঠানোর জন্য উভয় পাশে স্কোয়ার করতে পারি, ঠিক একইভাবে আমি পাওয়ার 1/a উভয় পাশে নিতেই পারি। এটা কেন করতেছি, এখানে a থাকলে 1/a নিব, যদি পাওয়ার b এর পাওয়ার a/b থাকে তাহলে এটা যদি আমি উঠাতে চাই তাহলে b/a নিব পাওয়ার, মানে এখানে যা থাকে তার ব্যস্তকরণ করে নিতে হবে, উল্টায় দিয়ে নিতে হবে পাওয়ার, তাহলেই ওটা উঠে যাবে। যেমন a/b থাকলাম b/a নিলে উঠে যাবে, গুণ করলে b কাটা a কাটা হয়ে যাবে। তা ওই হিসাবে দেখো আমার এখানে b এর মান বের হয়ে গেল। পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, দেখো তাহলে b এর সাথে 1/a গুণ করলে কি হবে, আমরা জানি পূর্ণ সংখ্যা লবের সাথে গুণ হয়, b/a হবে, এর পাওয়ার হবে b/a, আর এটা হলো কাটাকাটি করলে শুধু b। তাহলে আমরা b এর মান পেয়ে গেছি। কেন b এর মান বের করছি বুঝছো তো, কারণ b এর মান এর জন্য বের করছি, আমি চাই না এখানে b ভিত্তি হিসাবে থাক, কারণ আমি চাই এখানে ভিত্তি a বিশিষ্ট কিছু একটা আসুক, তাহলে আমার প্রমাণটা হয়ে যাবে। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড a/b টু দি পাওয়ার a/b। এখন b এর মান আছে হচ্ছে এটা, b এর জায়গায় এটা বসাবো, তাহলে a/a টু দি পাওয়ার b/a, এটার আবার পাওয়ার আছে a/b। এবার দেখো এই পাওয়ার দুইটার উপরই যাবে, আমরা কিন্তু সূত্র শিখছিলাম যে
এর ভিতর যদি একাধিক রাশি থাকে তারা গুণ বা ভাগ আকারে যেভাবেই থাক না কেন এই পাওয়ারটা দুইটার উপরই চলে যাবে। যোগ বিয়োগ থাকলে দুইটার উপর আলাদা আলাদা যায় না, গুণ ভাগ থাকলে যায়। যেহেতু এটা ভাগ আকার আছে তাহলে অবশ্যই এরপর a বাই b আমি দিতে পারবো। আর দেখো এটার পাওয়ার যদি এটা হয় তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। দেখো তুমি এই b বাই আর a বাই b এখানে গুণ আকারে রেখে দেখো, b বাই আর a বাই b, তখন এটা কাটা কাটা যাবে, মানে 1 হয়ে যাবে। এটার সাথে এটা গুণ করলে শুধু থাকবে a। এবার দেখো এর পাওয়ার কিছু নাই, মানে কি একটা 1 আছে। এখন দুইটার পরিবর্তে একটা ভিত্তি আমি যদি নিয়ে নেই তাহলে পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ হয়ে যাবে, তাহলে a বাই b মাইনাস 1 হবে। এটাই দেখো রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। এটা এটা কিন্তু কোনো কিছুই মুখস্থ করা লাগবে না, কোনো কিছু তোমার না বোঝার মতো কিচ্ছু না, দেখলেই বোঝা যায় এগুলা, কিন্তু বুঝে বুঝে তোমাকে করতে হবে। এবার আসি আমরা পরের পার্ট। বলছে এর মান যদি 2b হয় তাহলে b সমান 2 দেখাতে বলছে। এখন দেখো এটা কার সাহায্য নিতে বলছে, এই যে আমি এটা প্রমাণ করছি না, এটার সাহায্য নিতে বলছে, মানে যে এটা সমান এটা দেখালাম এটা। তাহলে আমি এখানে লিখি যে আবার দেওয়া আছে a সমান হলো 2b। তাহলে এটার মধ্যে দেখো এটা থেকে যেহেতু প্রমাণ করতে বলছে, যেখানে a দেখবো সেখানে 2b বসিয়ে দিব, তাহলে এই মান বের হয়ে যাবে, কারণ এখানে আমার b এর মান বের করে দেখাইতে বলছে। প্রমাণটা কি করতে বলছে, b সমান 2। তাহলে আমি a চাই না, এখানে সব এর জায়গায় 2b বসিয়ে দিব, যেখানে a পাবো সেখানে 2b বসিয়ে দিব। a বাই b এরপর a বাই b সমান হচ্ছে এরপর a বাই b মাইনাস 1। খেয়াল করো এটাও কিন্তু দেওয়া আছে, কারণ এখানে বলে দিছে যে এটার থেকে মানে এটার থেকে আমি নিব a সমান 2b, তাহলে ওটাও দেওয়া আছে এর মধ্যেই পড়বে। এবার তাহলে আমি এই দেওয়া আছে এটা 2b সব এর জায়গা বসাই দিই, 2b বাই b ইজ ইকুয়াল টু 2b টু দি পাওয়ার 2b বাই b মাইনাস 1, মানে যেখানে a ছিল সেখানে আমি 2b বসিয়েছি, ডান পক্ষ বাম পক্ষ কোনো বাছবিচার না করে সব জায়গায় বসিয়েছি। এখন দেখো এটা কাটা, এটা কাটবে, এটা কাটবে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 2, আর ডান পাশে আসতেছে 2b টু দি পাওয়ার 2 মাইনাস 1, মানে 1ই আসবে শুধু। তাহলে এখানে পাচ্ছি 2b, এখানে পাচ্ছি 4, তাহলে ঘুরাই লিখি 2b বামে লিখি আর 4 ডানে লিখি, তাহলে উভয় পাশে 2 দিয়ে ভাগ দিলে b সমান কত আসতেছে 2। এটাই প্রমাণ করতে বলছে, b এর মান 2 দেখাতে বলছে। আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, 2 মার্কের জন্য এবং এমসিকিউ এর জন্য অনেকবার আসে এটা। এবার খেয়াল করো এখানে বলছে এটা সমান এটা হলে x এর মান নির্ণয় করো। x এর মান নির্ণয় করতে বলছে, x ঘাত হিসাবে আছে, তাহলে অবশ্যই কোনো না কোনো উপায়ে আমি ভিত্তি মিলাবো। আমি কিন্তু বলছি আমি যেটা বের করতে চাই বা যেটা প্রমাণ করতে চাই ওটা যদি ঘাত হিসাবে থাকে, পাওয়ার হিসাবে বা সূচক হিসাবে থাকে, তাহলে অবশ্যই আমাকে ভিত্তি মিলাতে হবে। তাহলে আমি দেওয়া সেট থেকেই শুরু করি এবং ভিত্তি মিলিয়ে দেই, তাহলে মান বের হয়ে যাবে। x এর পাওয়ার হলো x টু দি পাওয়ার x রুট x, আর ডান পাশে হলো x রুট x এর পাওয়ার x। দেখো আমার টার্গেট কিন্তু ভিত্তি মিলানো, তো ভিত্তিতে অলরেডি এখানে x আছে, তা এটা আর আমি কিছু করব না, যা আছে থাক। এখানে দেখো x এর পাওয়ার হলো 1, আর এটা রুট x মানে x এর পাওয়ার হলো হাফ। আমরা যা দেখছি যে রুট ওভার x মানে x এর পাওয়ার হাফ হয়, আর এইখানে পাওয়ার হিসাবে x আছে, তো x এর পাওয়ার x রুট x, এখানে পাওয়ার যোগ হবে, তাহলে 1 প্লাস 1/2, কারণ দুইটার ভিত্তি একই, পাওয়ার তাহলে যোগ হবে, গুণ আকারে ছিল যেহেতু। তাহলে x এর পাওয়ার x রুট x, এখানে x এর পাওয়ার আচ্ছা 1 আমি রাফের মধ্যে করে দেখাই, 1 প্লাস 1/2, এটার মানে হলো লসাগু 2, তাহলে 3/2 হবে। তাহলে x এর পাওয়ার 3/2, এটার সাথে আবার x গুণ হয়ে যাবে, একবারে বসাই দিলাম। এবার দেখো ভিত্তি মিলে গেছে। ভিত্তি যদি মিলেই যায় তাহলে পাওয়ার কি হবে, সমান হবে, এটা সমান এটা। এখন দেখো এটা কিন্তু আমি ইচ্ছা করলে এইভাবে করতে পারতাম, সঠিক নিয়ম হলো ওই ডান থেকে এটা বামে নিয়ে আসো, যেহেতু দুই জায়গায় চলক আছে, পরে এখান থেকে x কমন নাও, ইজ ইকুয়াল টু 0, তাহলে হয় x ইজ ইকুয়াল টু 0, অথবা এই রুট ওভার x ইজ ইকুয়াল টু 3/2, পরে বর্গ করলে x সমান হচ্ছে 9/4। কিন্তু আমি এটা এভাবে করবো না, উভয় পাশ থেকে x কেটে দিব। কেন x কাটতে পারবে জানো, কারণ দেখো অঙ্কটা কেমন ছিল, x টু দি পাওয়ার x রুট x, মানে ভিত্তিতেও x আছে পাওয়ারেও x আছে, আর আমরা জানি x এর মান যদি 0 হয় তাহলে ভিত্তিতেও x পাওয়ারেও x, তার মানে 0 টু দি পাওয়ার 0 হয়ে যায়, যেটা একটা অনির্ণেয় ফরম্যাট। অঙ্কের মধ্যে অনির্ণেয় ফরম্যাট আসলে সেটা গ্রহণযোগ্য হবে না।
এর জন্য আমি কি করব, এটা এভাবে না করে মান আমি উভয় পাশ থেকে এক্সটা কেটে দিতে পারবো। আর এক্সটা কেটে দিলে থাকবে হলো √x সমান 3/2। তাহলে উভয় পাশে বর্গ করলে x = 9/4। এটা আনসার। আশা করি যে বুঝতে পারছো। অনেকে আছে কিন্তু এটা বুঝে না, অনেকে এটা মনে করে যে সবসময় এক্স কেটে দেওয়া যায় না। এখানে যদি এভাবে না থাকতো অবশ্যই এখানে এক্স এর মান দুইটা আসতো, একটা একটা 9/4 আর একটা তোমার 0 আসতো। আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, অঙ্কটা ভালো করে দেখো। এগুলো সবগুলো অঙ্ক পরীক্ষা আসে, তোমরা সৃজনশীল যখন করতে যাবে দেখবে এগুলো বারবার আসে। এই জন্য আমি কোনো চ্যাপ্টারের উদাহরণ কিন্তু এভাবে করাই দিই না, কিন্তু আমি এই চ্যাপ্টারের সকল উদাহরণ কেন করিয়ে দিচ্ছি, শুধুমাত্র এটা অনেক ইম্পর্টেন্ট এই জন্য করিয়ে দিচ্ছি। এখন দেখো a⁴x সমান b⁴y সমান c⁴z। এটা এটা অনেকে কে টাইপ অঙ্ক বলে, কে টাইপ মানে এই অঙ্কগুলো সবসময় কে ধরে নিতে হয়। আমরা বুঝবো কিভাবে কে মেথড অঙ্ক কেমন হয়? কে মেথড অঙ্ক হলো একাধিক জিনিস সমান দেখায়, যেমন এটা সমান এটা সমান এটা। কে মেথড বলা হয় এই জন্য, কে ধরে বেশিরভাগ এই জন্য, কিন্তু আমরা তো কে বাদে অন্য কিছু ধরতে পারি, এটা সমস্যা না, কিন্তু মেথডটার নামই কে মেথড দিয়ে দিছে এই জন্য। তার মানে আজকের থেকে আবার মনে রাখো, আমি কিন্তু এর আগে তোমাদের জেনারেল ম্যাথের 11.1 যখন করাই, ভিডিও আছে আমার চ্যানেলে, দেখবে যে তখন আমি বারবার বলে দিয়েছি যে যদি সমান চিহ্ন একটার বেশি থাকে, তার মানে দুই বা তার অধিক, দুইয়ের অধিক যদি কোনো কিছু সমান দেখানো হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমরা কি করব, সেক্ষেত্রে কিছু একটা ধরে নিয়ে করবো, তাহলে সহজ হয়ে যাবে অঙ্কটা। তাহলে দেখো প্রমাণের মধ্যে আছে x, y, z, তাহলে আমরা ধারণা করতেছি ভিত্তি সমান দেখাতেই হবে, তারপর এটা মিলবে, অন্যথায় মিলবে না। এটাই তো বলছিলাম, যখন প্রমাণ বা যেটা বের করতে বলতেছি মান, ওটা যদি ঘাতের মধ্যে থাকে তাহলে অবশ্যই ভিত্তি সমান দেখাতে হবে। তাহলে এখানে আমি ভিত্তি সমান দেখাবো, কিন্তু তার আগে এটা ধরে নেই, ধরি a⁴x সমান b⁴y সমান c⁴z সমান হলো কে। এখন দেখো আমি যদি a⁴x সমান কে ধরি, a⁴x সমান যদি কে লিখি, আবার b⁴y সমানও কিন্তু কে লেখা যায়, b⁴y সমান কে, এবং c⁴z সমানও কিন্তু কে লেখা যাবে। এখন আমি এখান থেকে আমি কিন্তু আর তোমাদের ডিটেলসে দেখাবো না। আমি যদি a এর মান বের করতে চাই, a এর মান দেখো আমার এখানে a b c এর একটা সম্পর্ক দেওয়া আছে, আমি এটার সাহায্য নিয়েই ভিত্তি সমান দেখাবো। এখানে দেখো আমি ইচ্ছা করলে সবাইকে a b c সবার মান কে এর ভিত্তি হিসাবে লিখতে পারবো। আমি সবার মান যদি কে ভিত্তি বিশিষ্ট লিখতে চাই, তাহলে আমার x কে দূর করতে হবে। তো a এর মান বের করতে গেলে x কে দূর করতে হবে। আমি x কে দূর করার জন্য কি করব, উভয় পাশে পাওয়ার 1/x নিব, কিন্তু আমি এখানে উভয় পাশে 1/x দেখাবো না, এটা 1/x নিলে x ক্যান্সেল হবে, আর এখানে হয়ে যাবে 1/x, আর এখানে আসবে হলো b সমান হচ্ছে k এর পাওয়ার 1/y, আর এখানে আসবে হলো c সমান হলো k এর পাওয়ার 1/z। এবার a b c সবার মান দেখো কে ভিত্তির মাধ্যমে আসছে, তাহলে আমি এখানে মান বসাই দিলে ভিত্তি মিলে যাবে, পাওয়ার সমান বলতে পারবো, সেক্ষেত্রে মিলে যাবে ওটা। তাহলে দেওয়া আছে b² সমান হলো ac, b এর মান কত, b এর মান k⁴1/y, k⁴1/y, তার আবার এই যে স্কোয়ার আছে, আর a মান আছে k⁴1/x, আর c এর মান হলো k⁴1/z। এখন দেখো ব্র্যাকেট আছে, তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ হবে। এখন বলো 1/y আর 2 গুণ করলে কি হয়, 2/y, কারণ পূর্ণ সংখ্যা সবসময় লবের সাথে গুণ হয়। তাহলে এখানে k এর পাওয়ার হবে 2/y, আর এখানে ভিত্তি মিলে গেছে, একটা ভিত্তি নিব, পাওয়ার যোগ করব 1/x প্লাস 1/z। দেখো ভিত্তি মিলে গেল, তাহলে পাওয়ার সমান বলতে পারি, ঘুরাই লিখি একবারে, তাহলে 1/x প্লাস 1/z সমান হলো 2/y। এটাই আমাদের দেখাতে বলছিল, তাহলে এটাই শর্ট। আশা করি যে বুঝতে পারছো। এটা খুবই সহজ অঙ্ক, এটা সাধারণ গণিতের মধ্যেও ছিল 4.1-এ। আমি আশা করবো তোমরা নিজেরাই পারবে। তারপর আমি একটু দেখাই দিই, লেফট হ্যান্ড সাইড আমি তুলতেছি না, লেফট হ্যান্ড সাইড এটা সমান 1 দেখাতে বলছে, এটা দেখলেই বোঝা যায়, এটা মূলত বাম পাশ ডান পাশ সমান দেখাতে বলছে, 1 দেখাতে বলছে, মানে কিছু একটার পর 0 হবে, কিছু একটার পর 0 হলে 1 হয়ে যাবে, অথবা লব আর হর সবগুলো কেটে যাবে, কেটে যে 1 হবে। তো যে কোনোভাবে মিলানো যায়, দুইভাবেই মিলে অঙ্ক। তারপর আমি দেখিয়ে দেখো দুইটার ভিত্তি একই আছে, লেফট হ্যান্ড সাইড মনে করো না তুলে আমি এখান থেকে ধরে নিচ্ছি লেফট হ্যান্ড সাইডটা, দুইটার ভিত্তি x, তাহলে পাওয়ার কি হবে, বিয়োগ হবে, এটার আবার পাওয়ার আছে b প্লাস, আর এখানে দুইটার ভিত্তি x, তাহলে c মাইনাস a, পাওয়ার আবার আছে হলো c প্লাস a,
আর এখানে এক্স এর পাওয়ার এ মাইনাস বি, এটার পাওয়ার আবার আছে এ প্লাস বি। দেখো এখন পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়, যেহেতু ব্র্যাকেট আছে, তাহলে বি মাইনাস সি আর বি প্লাস সি গুণ হলে কি হবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এটা সূত্র হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর। এটা সূত্র হলে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কিন্তু এটা ডানে এটা বামে থাকলেও একই সূত্র হবে। তাহলে এটার ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার আসবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে আসবে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এবার সবার ভিত্তি এক, তাহলে সবগুলোর পরিবর্তে একটা ভিত্তি নিলাম, যেহেতু গুণাকার আছে। এবার পাওয়ার পর যোগ হবে, পাওয়ার পর যদি যোগ হয় বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো সব কেটে যাবে, এগুলো এমনি বোঝা যায়, দেখো এগুলো সব কাটা যাবে, এটা এটা কাটবে, এটা এটা কাটবে। আর কোনো কিছুর পর শূন্য হলে মান হবে 1। এটা তাহলে রাইট হ্যান্ড সাইড। আশা করা যায় বুঝছো। এখন পরেরটা দেখো, আবার একটা পেয়েছি, দেখো কে মেথড। যেহেতু অনেকগুলো সমান বলছে, তাহলে এটাও কে মেথডে করা যাবে। তাহলে এটা আমরা ধরে নিব, এবং যেহেতু এক্স ওয়াই জেড এর সম্পর্ক দেখাতে বলছে, তো এখানেও ভিত্তি মিলাতে হবে। আর এই ভিত্তি মিলানোর জন্য যেখানে আমার একটা জিনিস দিয়েছে যেটা আমাকে সাহায্য করবে। তাহলে আমি আগে ধরে নিই, এটা ধরি এ টু দি পাওয়ার 1 বাই এক্স সমান বি টু দি পাওয়ার 1 বাই ওয়াই সমান সি টু দি পাওয়ার 1 বাই জেড সমান হলো কে। এখন এটা সমান কে, এটা সমান কে এবং এটা সমান কে লেখা যাবে। যেহেতু আগে একটা এরকম করাইছি, তাহলে আমি এটা আর এত ডিটেলস লিখবো না। বলো, আমি যদি পাওয়ার 1 বাই এক্স সমান কে লিখি, এই 1 বাই এক্স সরানোর জন্য আমাকে কি করতে হবে? দেখো 1 বাই এক্স সরানোর জন্য আমাকে উভয় পাশে পাওয়ার এক্স নিতে হবে, মানে এটা সমান তো কে, তাহলে এই পাশে পাওয়ার এক্স যাবে, এই পাশে পাওয়ার এক্স যাবে, এক্স এক্স কেটে যাবে, তখন এর মান কত হবে, কে টু দি পাওয়ার এক্স। তাহলে আমি এখানে লিখতে পারি এ সমান হলো কে টু দি পাওয়ার এক্স, আবার বি সমান তাহলে হবে কে এর পাওয়ার ওয়াই, এবং সি সমান হবে হচ্ছে কে এর পাওয়ার জেড। এখানে একটা মজার বিষয় দেখো, আগের বার আমি যেটা দেখাইছিলাম ওখানে ছিল এইভাবে, মনে করো এটার সমান বি ছিল, তখন আমরা লিখছিলাম কেমনে, বি এর পাওয়ার 1 বাই এক্স। উল্টে গেছিল, মনে হচ্ছে না এটার নিচে একটা 1 ছিল, পরে এটা উল্টাই গেছে। এখানেও দেখো একইভাবে 1 বাই এক্স ছিল, এটা উল্টে শুধু এক্স হয়েছে। তাহলে আমি এখন এটা বলতে পারি এর পাওয়ার যদি এক্স বাই ওয়াই থাকে, এটা সমান যদি এম হয়, তাহলে আমরা একবারে লিখে দিব এম এর পাওয়ার ওয়াই বাই এক্স। এটার জন্য কোনো সাইড নোটও দেওয়া লাগে না, সাইড নোট না দিলেও তুমি নাম্বার পাবা, তাই তো প্রেশার নেওয়ার কিচ্ছু নাই। তাহলে এ এর মান পেয়ে গেলাম, বি এর মান পেয়ে গেলাম, সি এর মান পেয়ে গেলাম, সবার ভিত্তি হলো কে। তাহলে আমি এই যে আরেকটা জিনিস দেওয়া আছে, এ বি সি সমান হলো 1, এর মান কত, কে টু দি পাওয়ার এক্স, বি কে টু দি পাওয়ার ওয়াই, সি কে টু দি পাওয়ার জেড, এটা সমান কত, 1। এখন দেখো সবাই গুণ আকার আছে, তাহলে একটা ভিত্তি নিব, পাওয়ার গুলো যোগ হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে ভিত্তি কে আছে, কিন্তু এখানে তো 1, আর 1 এমন একটা জিনিস আমি ইচ্ছা করলে যে কোনো কিছুর পাওয়ার 0 দিতে পারি, শূন্য বাদে আর কি। কে তো এখানে শূন্য হবে না, যেটা ধরে নেওয়া হয় এটা কখনো শূন্য হয় না। তাহলে দেখো আমি এখানে কে টু দি পাওয়ার 0 দিলে ভিত্তি ভিত্তি মিলে গেল। এখন ভিত্তি ভিত্তি যদি মিলে যায়, তাহলে পাওয়ার পর কি বলতে পারি আমরা, সমান বলতে পারি। এটাই তাহলে আমাকে দেখাতে বলেছে, শুড। আশা করা যায় বুঝতে পারছো। দেখো এই অঙ্কটা অনেক মজাদার, কিন্তু একটু বড়, অনেকের কাছে এটা খুবই কঠিন মনে হয়, কিন্তু এটা আসলে অনেক সহজ অঙ্ক। দেখো সরল করতে বলছে, সরল করতে বলার মানে কি, এটা সংক্ষিপ্তকরণ। সরলের মানে হলো সংক্ষিপ্তকরণ, মানে আমাকে ছোট বানাতে হবে, যতটুকু ছোট বানাতে পারি তারপর এটা আনসার রেখে দিব। তো দেখি এটা কতটুকু ছোট বানানো যায়। আর আমি তোমাদের আরেকটা কথা বলে দিই, এত বড় বড় জিনিস যখন দিয়ে বলো সরল করো, তো ওগুলোর 99% ক্ষেত্রেও সরল মান আসে 1, তো এখানেও 1ই আসবে। তো এখানে 1 বানানোর জন্য এগুলো সরল করতে গেলে দেখো, আমি এটাই মনে করো আগে প্রশ্ন তুলছি আর নতুন করে তুলতেছি। এটা যদি আমি সরল করতে চাই, দেখো একটা ভগ্নাংশ যোগ একটা ভগ্নাংশ যোগ একটা ভগ্নাংশ, তো এটা যদি আমি যোগ করতে যাই, বেস দেখো এক একটা এক এক রকম, লসাগু করতে গেলে তো পাগল হয়ে যাব, এক এক জায়গায় এক এক রকম থাকবে। তাহলে আমি যদি একটু চালাকি করি, ভালো করে খেয়াল করো, এখানে প্লাস ওয়াই, এখানেও প্লাস ওয়াই, দেখো এক্স আছে জেড আছে, এক্স মাইনাস জেডও মাইনাস, আবার দেখো এখানে জেড প্লাস আর এক্স আর ওয়াই বাকি দুইটা মাইনাস, আর এখানে দেখো এক্স প্লাস আর বাকি দুইটা মাইনাস। তো আমি যদি হর মিলাতে চাই, তাহলে এখানে ও এক্স আর জেড মাইনাস আছে, ওয়াইটা তাহলে ওয়াইটাও মাইনাস নিয়ে আসলে, আর এখানে এক্স আর ওয়াই মাইনাস আছে, জেডটা যদি মাইনাস নিয়ে আসতে পারি, তখন সবগুলো এইভাবে মিলানো সম্ভব। তাহলে আমি কি করবো দেখো, আমি এটা তো একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের লব আর হরের মধ্যে একটু কাজ করবো। সেটা কি, সেটা হলো এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে লব হরকে গুণ করবো, কারণ আমি চাচ্ছি মাইনাস ওয়াই আসো।
আর এখানে চাচ্ছি মাইনাস জেড আসুক, আর এখানে চাচ্ছি মাইনাস এক্স আসুক। তাহলে আমি তিনটা ভগ্নাংশের মধ্যে একই কাজ করব। তাহলে প্রথম ভগ্নাংশের মধ্যে লব এবং হরকে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে গুণ করবো। তাহলে আমার অবশ্যই নিচেও করা লাগবে, যেহেতু লবের মধ্যে করছি হরের মধ্যেও গুণ করা লাগবে। আর বাকি যা আছে সেটা লিখব ওয়াই মাইনাস এক্স। তাহলে এখানে কি দিয়ে গুণ করবো? জেড আছে প্লাস দুইটা, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস জেড, এ টু দি পাওয়ার মাইনাস জেড দ্বারা লব এবং হরকে গুণ করবো। তাহলে এটার মধ্যে কি করব? এটার মধ্যে এ টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ। ওয়ানের সাথে গুণ করলে তো আর ওইটা যা গুণ করবে সেটাই থাকবে, এই জন্য দেখাচ্ছি না এটা। এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার এক্স মাইনাস জেড। এবার দেখো গুণগুলো করি, দেখো এটা তো এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই থাকলো, এবার এটার সাথে এটা গুণ করলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই। এবার এটার সাথে যদি এটা গুণ করি, দেখো ভালো করে, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই আর এটা যদি আমি গুণ করি, তা এটা একটা ভিত্তি ভিত্তি একই হবে। তাহলে একটা ভিত্তি নিলে পাওয়ার পাওয়ার যোগ করলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড, তখন এটা এটা ক্যান্সেল হবে, তাহলে শুধু মাইনাস জেড থাকবে টু দি পাওয়ার। দেখো এই দুটার ভিত্তি একই হবে, একটা ভিত্তি নিব, পরে এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে গেলে তখন মাইনাস জেড থাকবে শুধু। এবার এটার সাথে এটা যখন গুণ করবো তখন দুইটার পরিবর্তে একটা ভিত্তি নিব, মাইনাস ওয়াই প্লাস ওয়াই ক্যান্সেল হবে, তাহলে থাকবে এ টু দি পাওয়ার মাইনাস এক্স। আর এটার মধ্যে এ টু দি পাওয়ার জেড আছে, এটা এটা গুণ করলে এ টু দি পাওয়ার জেড, এটার সাথে এটা গুণ করলে দেখো স্যার এটা তো মাইনাস জেড দিয়ে গুণ করছিলাম, তো এটার সাথে যখন এটা গুণ করব তখন এখানে প্লাস জেড মাইনাস জেড কেটে যাবে, তাহলে থাকবে এ টু দি পাওয়ার মাইনাস এক্স। এখানেও মাইনাস জেড প্লাস জেড কাটা যাবে, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই। এবার এটা এ টু দি পাওয়ার এক্স, এটার সাথে এটা গুণ করলে এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এটার সাথে এটা গুণ করলে আসবে হলো প্লাস এক্স মাইনাস এক্স কাটা, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই। আর এটা এটা কেটে যাবে, থাকবে হলো এ টু দি পাওয়ার মাইনাস জেড। এবার খেয়াল করো সবগুলোর হর সমান, ভালো করে লক্ষ্য করে দেখো, মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, শুধু আগে পিছিয়ে আছে। আগে পিছিয়ে থাকলে সমস্যা নেই, সব ভিত্তি এক, পাওয়ারও তো সব একই রকম। তাহলে আমি লসাগু করলে লসাগু হয় এ টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই এ টু দি পাওয়ার মাইনাস জেড, যেহেতু সবগুলোর হরে সেম জিনিস তাহলে লসাগু তো একটাই হবে। তাহলে দেখো এটা এটা কাটলে ওয়ান, তাহলে এটাই থাকবে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, আর এখানে এ টু দি পাওয়ার মাইনাস জেড, আর এখানে আসতেছে এ টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার দেখো এটাকে যদি আমি সাজায় লিখি কোনোভাবে, তাহলে পুরাটা একেবারে পুরাটার সাথে কাটাকাটি হয়ে যাবে, তাহলে হবে কি ওয়ান। এটা হলো আনসার, এটাই হলো সরল মান। আশা করে যে বুঝতে পারছো। পরেরটা দেখো, একটু ভালো করে খেয়াল করো, এটাও খুবই ইম্পর্টেন্ট 4 নম্বরের অঙ্কের জন্য। বলছে যে এ সমান এটা হলে দেখাও যে এটা সমান 0। একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে এখানে এ আছে পাওয়ার 1 বিশিষ্ট, আর এখানে এ আছে পাওয়ার সর্বোচ্চ কত 3 বিশিষ্ট, মানে এখানে এর পাওয়ার সর্বোচ্চ 1 আর এখানে এর পাওয়ার সর্বোচ্চ 3। তাহলে বোঝাই যাচ্ছে আমাকে কোনো না কোনোভাবে এটা কিউব করতে হবে। এটাকে যদি আমি কিউব করি তাহলে আমি এরপর 3 পাবো। এটা কিন্তু এমনিতেই বোঝা যায়, দেখো অঙ্ক দেখলেই বোঝা যায়। অনেকেই বলে স্যার পরীক্ষার হলে যে আমি অঙ্ক মনে করতে পারি না, কিভাবে শুরু করব। আরে এটা তো প্রশ্ন দেওয়া থাকে, এখন তুমি প্রশ্ন দেখলেই তো বুঝতে পারবা কি করতে হয়। এর জন্য তো তোমাকে অবশ্যই বুঝে বুঝে করতে হবে, না বুঝে বারবার করে অঙ্ক মুখস্থ করলে তোমার প্রশ্ন চেঞ্জ করে দিলে পারবে না। কিন্তু এই যে এইগুলো প্রশ্ন দেখলেই বোঝা যায় কি করতে হবে। এরপর এখানে 1 আর এখানে 3 সর্বোচ্চ, তাহলে এটা কিউব করতে হবে, বুঝাই যাচ্ছে। আবার এখানে কিউব রুট আছে, 2/3 আছে, এগুলো উঠাতে গেলেও কিউব করতে হবে, দেখলেই বোঝা যায়। তাহলে আমি দেওয়া আছে দিয়ে শুরু করি। এখানে দেখো কিউব যে করব, এ পাশে কয়টা পদ আছে? ডান পাশে 3টা পদ। এখন আমি যদি এটা কিউব করি, 3 পদ বিশিষ্ট একটা রাশিকে কিউব করা একটু জটিল হয়ে যায় না? 2 পদ বিশিষ্ট রাশির কিউবের সূত্র আমাদের সবার মুখস্থ আছে, কিন্তু 3 পদেরটা কয়জনের মুখস্থ আছে? এই জন্য আমরা কি করব, এই একটাকে বামে নিয়ে আসবো, যে কোনো একটাকে। এখানে যে কোনো একটাকে নিয়ে আসলেই হয়, কিন্তু আমি যেহেতু এই 2টা একটু ভালো দেখাচ্ছে, তাহলে এই 2টাকে বামে নিয়ে আসবো, আর বাকি 2টাকে ডানেই রেখে দিব। এবার খেয়াল করো, এবার আমি ঘন করে দিব উভয় পাশে। তাহলে ঘন করে দিই, বাম পাশে আসতে তাহলে a - 2 হোল কিউব, আর ডান পাশে হলো 2 এর পাওয়ার 2/3 প্লাস 2 এর পাওয়ার 1/3, এটার আবার কিউব। সাইড নোট দিবা, এগুলো আমি সাইড নোট দিচ্ছি না, তোমরা দিয়ে নিও। এবার দেখো আমাকে এরকম সুন্দর আকারে নিয়ে আসতে হবে, কোনো এই যে উল্টাপাল্টা পাওয়ার
রাখা যাবে না আমার। তাহলে আমি এক কাজ করি, এটাকে আমি যদি যেটা আছে সেটা হলো a মাইনাস বি হোল কিউবের a কিউব মাইনাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার মাইনাস বি কিউব, এই সূত্র বসাই দিই, তাহলেই কিন্তু এরকম জিনিসই আসতেছে, ঝামেলার খুব কম। আর এটার মধ্যে দেখো আমি যদি এই সূত্র বসাই 2 এর পাওয়ার 2/3, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab a বি ইন্টু a প্লাস বি, এটা বসাই, তাহলে একটু সুবিধা হবে। কেন সুবিধা হবে? এই যে ঝামেলার যে জিনিসটুকু আছে এটার পরিবর্তে আমি a-2 এই জায়গাটা a-2 বসিয়ে দিতে পারবো এটা। আর এইগুলো যোগ বিয়োগ করলে এই যে পাওয়ারগুলোর জন্য কিউব রুটটা কেটে যাবে, নিচের অংশটা কেটে যাবে, সেক্ষেত্রে আমার ওইটার মধ্যে যাওয়া খুব সহজ হয়ে যাবে। এখন দেখো অনেকে আর সূত্র মনে রাখতে পারে না। দেখো a প্লাস বি হোল কিউবের দুইটা সূত্র ছিল, কিন্তু একটা হলো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা। এখন আমি যদি a কিউব প্লাস বি কিউবকে পাশাপাশি লিখি, a কিউব প্লাস বি কিউব, আর এই যে দুইটা পার্ট, এই দুইটা পদ থেকে আমি 3ab যদি কমন নেই, প্লাস 3ab যদি কমন নেই, তাহলে এখানে থাকে a, এখানে থাকে b। এটাই আমি এই সূত্রটা প্রয়োগ করছি। এখন তুমি যদি বলো স্যার আমি এটা প্রয়োগ করলে কি হবে না? অবশ্যই তোমারটা হবে। সেক্ষেত্রে তোমার পরে যে এটা আবার কমন নিতে হবে, কমন নিয়ে তারপর হিসাব করতে হবে। এজন্য আমি একবার এটা বসাইছি। এখন দেখো এখানে আমরা পাচ্ছি a কিউব, এখানে 3 দুগুণী 6 a স্কোয়ার, এখানে 2 এর স্কোয়ার 4, 3 4 12, তাহলে 12, এটাকে কিউব করলে হয় 8। আর দেখো এখানে আমি যদি এটা কিউব করি 2/3 আর 3 কিউব হলে কি হয়, মানে গুণ হবে যেহেতু, তো এটা কেটে যাবে, থাকবে হলো 2, তাহলে 2 এর স্কোয়ার প্লাস, আর এখানে শুধু 2। এবার দেখো এটা গুণ করো না, কিন্তু অনেকে আছে এটা ভুল করো তোমরা, 3 আর 2 গুণ করে ফেলো, 3 দুগুণী 6 দিয়ে দাও, তোমারটা কখনোই হবে না। কিন্তু আমি তোমাদের বলি, দেখো গুণ করার জন্য একমাত্র শর্ত তুমি মনে রাখবা, পাওয়ার যদি সমান না হয় তাহলে কখনোই গুণ করা যায় না। যেমন দেখো 3 এর স্কোয়ার আর 2 এর কিউব আছে, তা তুমি কোনোভাবে এই দুটা গুণ করতে পারবে না আগে। তাহলে তোমাকে কি করতে হবে, 3 এর স্কোয়ার 9 আর 2 এর স্কোয়ার কত 4, এখন এটার পাওয়ারও 1, এটার পাওয়ারও 1, এখন তুমি 4 9 36 তুমি লিখতে পারবে এটা। তো এখানে পাওয়ার আছে এটা, এখানের পাওয়ার আছে কি 1, তাহলে আমি গুণ করতে পারবো না, এটা তাহলে গুণ করা যাবে না কোনোভাবেই। এখানে তুমি মনে রাখবা, এখানে আরেকটা জিনিস তুমি মাথায় রাখতে পারো, বেডমাস বলে একটা সূত্র তোমার জানা আছে, বিতে হলো ব্র্যাকেট, ইতে হলো এক্সপোনেন্ট, মানে কি সূচক। খেয়াল করো ভালো করে, ব্র্যাকেটের পরে কিসের কাজ করতে হয়, সূচক, তারপর গুণ ভাগ যা আছে এগুলা। তাই এখানে সূচক রয়ে গেছে, আমি যদি সূচকের কাজ আগে না করতে পারি, আগে গুণ করলে আমার অঙ্ক কিন্তু হবে না, এটা মাথায় রেখো। কিন্তু এগুলো এই ছোটখাটো বিষয় তুমি যখন ভুল করবে না তখন তোমার অঙ্কগুলো সহজে মিলবে আর কি। তো দেখো 3 থাকলো, এখন এই যে দুইটার দেখো ভিত্তি একই, তাহলে ভিত্তি একই হলে একটা ভিত্তি নিয়ে পাওয়ার যোগ করে দিই, 2/3 আর 1/3। আর আমি আগেই বলছিলাম যে আমি এটার পরিবর্তে, এটার পরিবর্তে এই জিনিসটার এটা তো একই, এটা এখানে বসিয়ে দেবো a-2। এই সূত্র যখন ব্যবহার করবা, দেখো কোনো মান নির্ণয়ের অঙ্ক হোক বা প্রমাণের অঙ্ক হোক, এই সূত্র যতবার জীবনে ব্যবহার করবে, যে কোনো অধ্যায়ের যে কোনো অঙ্কের মধ্যে এই সূত্র অ্যাপ্লাই করছো মানেই এই যে জিনিসটা আসবে এটার পরিবর্তে ওখানে ওই মানটা বসাতে হয়। দেখবা জেনারেল ম্যাথে 3.12, বিশেষ করে 3.2 এর মধ্যে খুব বেশি এটা ব্যবহার হয়েছে, ওখানে কিন্তু বারবার এটা আমরা ব্যবহার করি। তো দেখো তাহলে a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 8 ইজ ইকুয়াল টু 2 এর স্কোয়ার কত 4, আর এখানে আছে 2, এটা আবার যোগ করে দিও না, 3 আর 2 5, গুণ না করে আগে কি কখনো যোগ করা যায়, এটা খবরদার এটার সাথে এটা যোগ করো না, তাহলে 3। এখন দেখো একটা বিষয়, এই 2/3 আর 1/3 যোগ করলে কি হয়, এটা আমি এক লাইন কম করবো, 2/3 আর 1/3 যোগ করলে লসাগু হচ্ছে 3, তাহলে 2 যোগ 1, তাহলে 3/3, আর 3/3 মানে 1, তার মানে আমি বলতে পারি এই দুটো যোগ করলে আসলে 2 এর পাওয়ার 1 হবে, আর 1 দিলেই কি না দিলেই কি, তাহলে a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 8, 4 আর 2 6 প্লাস 3 দুগুণী 6, এই 6টা এই দুইটার সাথে গুণ হবে কিন্তু, তাহলে প্লাস 6a মাইনাস 12। দেখো এই 3 দুগুণী 6, 6টা মাইনাস 2 এর সাথে গুণ করলে 12, -12, আর এই 6টা এর সাথে গুণ করলে কি হবে 6a।
এবার সবগুলো এক পাশে নিয়ে এসে লিখি a কিউব মাইনাস 6a স্কোয়ার, ডান পাশে যেহেতু 0 আছে, প্লাস 12a, আর এই মাইনাস 6a এর পাশে নিয়ে এসে লিখি মাইনাস 8a। এখন খেয়াল করো 6 থেকে 12 গেলে কত হয়? -6 না? এই -6 ডানে নিয়ে আসলে হবে +6। বুঝছো তো? দেখো -12 আর 6 যোগ করলে হয় -6, -6 কে বামে নিয়ে আসলে হবে +6, আর এদিকে যা ছিল তাই লিখলাম। তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল চলে আসছে, যেটা আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। এটা +6 হচ্ছে, 12টা থেকে 6টা চলে গেল, -8 +6 তাহলে হচ্ছে -2, এটা ইকুয়াল টু 0। এটাই আমাদের প্রমাণ করতে বলছে। দেখো a কিউব -6a স্কোয়ার প্লাস 6a - 2 ইকুয়াল টু 0। আশা করা যায় বুঝতে পারছো। দেখো 17 নম্বরটা, এটা উদাহরণের শেষ অঙ্ক। এটা সমাধান করতে বলছে আমাদের, সমাধান মানে x এর মান বের করতে বলছে। আর আমি কি বলছি যে এখানে যার মান আমি বের করবো সেটা কোথায় বসে আছে? ঘাতে, পাওয়ারে। তাহলে অবশ্যই অবশ্যই কোনো না কোনো উপায়ে আমার ভিত্তি মিলাই ওর মান বের করতে হবে। কিন্তু এখানে কি এত সহজে এক লাইনে ভিত্তি মিলানো সম্ভব? এটা কিন্তু 1-2 লাইনে ভিত্তি তুমি মিলাতে পারবে না। তাহলে অনেক কাঠখড়ি পোড়ায় তোমার এটা ভিত্তি মিলাতে হবে। তাহলে ভিত্তি মিলানোর জন্য আমি আগে থেকে কিছু মিল আগে তৈরি করে দেবো। এখানে 2 টু দি পাওয়ার x আছে, আর এখানে 4 টু দি পাওয়ার x। তাহলে আমি এটাকে তো ইচ্ছা করলে 4 কে লিখতে পারি 2 এর স্কোয়ার। ভিত্তি 2 আনলে আমার অঙ্ক করতে সুবিধা হবে। আর এখানে আছে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 এর স্কোয়ার, এটা লেখা যাবে। আর 2 এর পাওয়ার 5 মানে এটা হলো 32। খেয়াল করে ভালো করে, আমরা কিন্তু শিখছিলাম দুইটা যদি গুণ আকারে থাকে, ভিত্তি যদি একই হয়, তাহলে পাওয়ার পাওয়ার যোগ হয়। তাহলে পাওয়ার পাওয়ার যদি যোগ থাকে, তাহলে দুইটা আলাদা আলাদা করে গুণ আকারে ভিত্তি দেওয়া যায় না? এটার জন্য আমি ওই কাজ করছি। যোগ ছিল, দুইটা আলাদা আলাদা করে গুণ আকারে পাওয়ার দিচ্ছি। এখন দেখো পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয়, এটা যে কথা, এটা একই কথা কিনা বলো? কোথাও যদি 2 গুণ x থাকে আর আমি যদি x গুণ 2 লিখি, কোনো সমস্যা আছে? নাই, একই কথা। তো এটাকে আমি 2 টু দি পাওয়ার x লিখবো, বাহিরে দেবো স্কোয়ার। আর এখানে দেখো এটা হবে 2 এর স্কোয়ার 4, আর 3 4 12। আর এই 2 টু দি পাওয়ার x আমি রেখে দিব, কারণ এটা গুণ করতে পারতেছি না, কারণ এখানে সূচকের কাজ এখনো কমপ্লিট হয়নি। প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো আমি 2 টু দি পাওয়ার x কে যদি a ধরে নিই, তাহলে এখানে পাচ্ছি a স্কোয়ার, আর এখানে আসতেছে 12a প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। এখানে অবশ্যই সাইড নোট দিবা, 2 টু দি পাওয়ার x সমান a ধরে, যেহেতু ধরে ফেলছি তাহলে এখানে ধরে লিখবা। ধরি না, ধরে মানে অলরেডি ধরা হয়ে গেছে। এবার দেখো তো এটা মিডল টার্ম করা যায়, উৎপাদকে বিশ্লেষণ করা যায় মিডল টার্ম। তাহলে 32, তাহলে আমরা এটা পাচ্ছি হলো 4 8 32, 8 এ -4 এ প্লাস 32। আমি আশা করবো যে তোমরা মিডল টার্ম সবাই করতে জানো, ব্যাখ্যা দিলাম না বেশি। তাহলে a কমন নেওয়া যায় প্রথম জোড়া থেকে, তাহলে a -8, আর এখানে -4 কমন নিলে থাকে a -8 ইজ ইকুয়াল টু 0। যেহেতু এখান থেকে a কমন নিয়েছি মাইনাস সহ, তাহলে প্লাসটা মাইনাস হবে, এটা তো জানোই। এখন দুইটা থেকে -8 কমন যায়। দেখো এখান থেকে -8, এখান থেকে -8 কমন যায়, তাহলে এখান থেকে থাকবে a আর এখানে থাকবে হলো 4। তাহলে হয় যেহেতু দুইটা রাশি গুণাকারে আছে, তাদের গুণফল 0, তাহলে একটা না একটার মান 0 হবেই হবে। তাহলে আমি বলতে পারি হয় এটা 0 অথবা এটা 0, অথবা দুইটাই 0 হতে পারে। তাহলে আমি এটা অবশ্যই লিখতে পারি যে a -8 শূন্য হবে, অথবা a -4 শূন্য হতেই হবে, অন্যথায় দুইটার গুণফল কোনোভাবেই শূন্য হওয়া সম্ভব না। তাহলে a সমান কত আসছে 8, আর এখানে a সমান আসতেছে কত 4। কেউ যদি এখানে আনসার দিয়ে আসে সে 0 পাবে, কারণ আমাকে এখানে কার মান বের করতে বলছে? x এর মান। এ আবার কোত্থেকে আসছে? এর মান কি কেউ মেনে নিবে? এ তো আমি নিজে ধরে নিছি, তাহলে এর মান বের করলে হবে না। তাহলে এ যেটা ধরেছিলাম ওটা আবার বসায় দেবো এখানে। এর মান কি ছিল? 2 টু দি পাওয়ার x, এর মান বসায় দিলাম। আর 8 কে তো 2 এর কিউব লেখা যায়। ওই যে বলছিলাম না, কোনো না কোনো উপায় আমার ভিত্তি সমান দেখাতেই হবে, অন্যথায় কোনোভাবে আমি ঘাতে চলক আছে তার মান বের করতে পারবো না। তো দেখো এখানে ভিত্তি মিলে গেছে, তাহলে আমি পাওয়ার পর সমান বলতে পারি x এর মান তাহলে একটা আসলো 3। আবার এখানে এর মান কত? এর মান 2 টু দি পাওয়ার x। এখন এই 4 কে কি লেখা যায়? 4 কে লেখা যায় 2 এর স্কোয়ার। এখন যদি আমি ভিত্তি মিলে গেছে পাওয়ার পর সমান লিখি, তাহলে x এর মান কত আসতেছে? 2। তাহলে x এর দুইটা মান আসলো, একটা 2 একটা 3। আশা করি তোমরা বুঝতে পারছো। পরের পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করতেছি। তোমাদের যদি ভিডিওটা উপকারে আসে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম।